আমরা একটা সার্কিট যদি দেওয়া থাকে তার নোডাল অ্যানালাইসিস মানে তার নোড ভোল্টেজ গুলো, তারপর ব্রাঞ্চের ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে বা লুপ কারেন্ট, এগুলো সবই বের করতে পারি আসলে। ওর একটা কম্পোনেন্টের অ্যাক্রসে সার্কিটের ভেতরে কোনো একটা কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ যদি থাকে সেটাকেও ক্যালকুলেট করে বের করতে পারি। ওকে, এখন খেয়াল করে দেখেন আমরা কিন্তু ফেজর ডোমেইনে অ্যানালাইসিস করছি সার্কিটের। তো কোনো একটা কম্পোনেন্ট যদি থাকে সেই কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজের ফেজর ফর্ম এবং কারেন্টের ফেজর ফর্ম আমি বের করে ফেলতে পারি, তাই না? আচ্ছা, ভোল্টেজের ফেজর ফর্ম যদি জানি এবং কারেন্টের ফেজর ফর্ম যদি জানি, তাহলে আহ, এদের করেসপন্ডিং টাইম ডোমেন ফর্মটাও তো আমি বের করতে পারবো, পারবো না? জি ম্যাম। আচ্ছা, এখন তো আমি তো মেইনলি চিন্তা করছি যে সার্কিটে একটা সাইনোসয়েডাল টাইপ অফ ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করা হচ্ছে বা সাইনোসয়েডাল টাইপ অফ কারেন্ট সোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তার মানে ভোল্টেজ আর কারেন্ট সোর্সের ফর্মটা এরকম জেনারেল ফর্মে যদি লিখি, ভোল্টেজ ভিটি টাইম ডোমেন ফর্ম, জেনারেল ফর্মে যদি আমি লিখি ভিএম কস ওমেগা টি প্লাস থিটা ভি, ঠিক আছে? আর কম্পোনেন্টের ভেতর দিয়ে মানে ধরেন এই সাইনোসয়েডাল টাইপ অফ ভোল্টেজ এবং কারেন্টের কারণে কম্পোনেন্টের ভেতর দিয়ে যে অ্যাক্রসে যে ভোল্টেজটা হচ্ছে তার টাইম এন্ড ডোমেন ফর্ম হচ্ছে এটা। আর কম্পোনেন্টের ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার টাইম ডোমেন ফর্মটা আমি জেনারেল ভাবে আমি ইমপ্রুভ করে লিখতে পারি। কারো তো কোনো সমস্যা নেই এটুকুতে? না ম্যাম। হঠাৎ করে কেন এটা এসেছে বা ওরকম কিছু? এই এই ভোল্টেজটা কি? এই ভোল্টেজটা হচ্ছে কম্পোনেন্টটা সার্কিটের ভেতরে কোনো একটা কম্পোনেন্ট তার অ্যাক্রসে ভোল্টেজের ফেজর ফর্ম। আর এই কারেন্টটা হচ্ছে গিয়ে কম্পোনেন্টের সেই সেম কম্পোনেন্টের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সরি ফেজর ফর্ম বলছি, টাইম ডোমেন ফর্ম। আর এটা হচ্ছে গিয়ে এই কম্পোনেন্টের সেম কম্পোনেন্টের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার টাইম ডোমেন ফর্ম, ঠিক আছে? তো ওয়ান ওয়ানে আমরা শিখেছি যে তাহলে কম্পোনেন্ট অ্যাক্রসে ভোল্টেজ যদি জানি আর কারেন্ট যদি জানি তাহলে তার পাওয়ার কনজাম্পশনটা বের করা যায়, যায় না? জি ম্যাম। পি ইকুয়াল টু কি শিখছিলাম? ভি ইন্টু আই, ভিটি। P is equal to VI, ma'am. বিআই, তাই না? সো আমার এখানে ভোল্টেজটাও ডিসিতে যেটা ছিল ভোল্টেজটা কনস্ট্যান্ট ছিল, কারেন্টটাও কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে? কিন্তু আমার এক্ষেত্রে ভোল্টেজটা টাইমের ফাংশন, কারেন্টটাও টাইমের ফাংশন, সো পাওয়ারটাও শুড বি টাইমের ফাংশন, তাই না? তাহলে আমি লিখতে পারি পিটি ইকুয়াল টু ভিটি ইন্টু আইটি। কার কোনো অবজেকশন নেই তো? একই ফর্মুলাই। No, no, পাওয়ার ma'am. হচ্ছে কি কম্পোনেন্টের ক্রসে ভোল্টেজ আর কম্পোনেন্টের ভেতর দিয়ে কারেন্টের কারেন্ট যেটা যাচ্ছে সেটা মাল্টিপ্লিকেশন থেকে পাওয়া যায় পাওয়ারটা। এবং ভোল্টেজটা যেহেতু টাইমের সাথে সাথে ভ্যারি করছে, খেয়াল করে দেখেন কোনো কোনো সময় ভোল্টেজের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড পাওয়া যায়, কখনো কখনো ভোল্টেজের ভ্যালু জিরো আসে, কখনো কখনো ভোল্টেজের মিনিমাম ম্যাগনিটিউড পাওয়া যায়, কারেন্টেরও কিন্তু তাই। সো এক একটা ইনস্ট্যান্টে পাওয়ার কনজাম্পশন এক এক রকম হয়ে যাচ্ছে, তাই না? জি, ক্লিয়ার? ma'am. যেহেতু ভোল্টেজটার ভ্যালু Ma'am, এক এক ইনস্ট্যান্টে এক এক রকম, কারেন্টের ma'am, ভ্যালু এক একটা ইনস্ট্যান্টে এক এক রকম, তো পাওয়ারও এক এক ইনস্ট্যান্টে এক এক রকম। বলেন এখন। ma'am, আবার একটু বলবেন, আমি শুনতে পাইনি। বললাম ভোল্টেজ, এই কথাটাই, এক একটা ইনস্ট্যান্টে ভোল্টেজটার ভ্যালু যেহেতু এক একটা টাইমে এক এক রকম হচ্ছে ম্যাগনিটিউড, কারেন্টের ম্যাগনিটিউড এক একটা টাইমে এক এক রকম হচ্ছে, সো এদের মাল্টিপ্লিকেশন করলে পাওয়ারটা পাওয়া যাচ্ছে, পাওয়ারটাও তো এক এক ইনস্ট্যান্টে এক এক রকম পাওয়ার ভ্যালু পাওয়া যাবে, তাই না? জি, ম্যাম। আচ্ছা, পাওয়ারের ইউনিট যেন কি? ওয়াট। ওয়াট। ওকে, আচ্ছা। তো আমি এই স্পেশাল যেটা বলছি যে আমি ধরে নিচ্ছি আমার ভোল্টেজটা কোসাইনোসয়েডাল টাইপ, কারেন্টটাও কোসাইনোসয়েডাল টাইপ, এটা জেনারেল ফর্মে অ্যাকচুয়ালি। সো কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে এটা আর কম্পোনেন্টের ভেতর যাওয়া কারেন্ট হচ্ছে এটা। সো এটা যদি এক্সপ্রেশনটার ভেতর বসিয়ে দিই তাহলে এরকম আসে না? ভিএম কস ওমেগা টি প্লাস থিটা ভি ইন্টু আইএম cos omega t plus theta i, জাস্ট এটা বসিয়ে দিলাম।
ঠিক আছে? এখান থেকে এটাকে যদি আমি 2 cos A cos B ফর্মুলা VMIM তো জাস্ট নাম্বার, সো VMIM থাকলো, এবং সাথে যদি 2 দিয়ে ডিভাইড করে আবার 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, cos omega t plus theta v into cos omega t plus theta i, যদি এভাবে করি, এটাকে ত্রিকোণমিতির ফর্মুলায় ফেলা যায় না? cos A into cos B, জি ম্যাম। 2 cos A cos B. So according to that formula আমি যদি এটা লিখি তাহলে ভুল হবে না। Vm Im by 2 into cos A plus B, তার মানে এটাকে A ধরছি আমি, এটাকে B ধরছি, cos A plus B, এটা হচ্ছে গিয়ে 2 omega t plus theta v minus theta i, সাথে প্লাস আবার Vm Im by 2 চলে আসবে, cos A minus B, A minus B হলে চলে আসে theta v minus theta i। তো এই যে পাওয়ারটা PT বলছি, পাওয়ারটা টাইমের সাথে সাথে ভ্যারি করছে, কারণ ভোল্টেজটা কম্পোনেন্ট অ্যাক্রসে ভোল্টেজটা টাইমের সাথে সাথে ভ্যারি করছে, কারেন্টটাও টাইমের সাথে সাথে ভ্যারি করছে। এই পাওয়ারটাকে একটা স্পেশাল নাম দিয়ে ডাকা হয়, এটাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। অ্যাট এভরি ইনস্ট্যান্ট ইট ইজ চেঞ্জিং, সো দিস ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ওকে, এবং যদি ভোল্টেজটা ফর্মটা এরকম কোসাইনোসইডাল ফর্ম হয় এবং কারেন্টের ফর্মটা যদি এরকম কোসাইনোসইডাল ফর্ম হয়, তাহলে আমরা দেখলাম যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের এক্সপ্রেশনে দুইটা পার্ট থাকে, এটা একটা পার্ট প্লাস আরেকটা পার্ট, এরকম এক্সপ্রেশনের ভেতর। ভালো মতো খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে ফার্স্ট পার্টটা ভ্যালু টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ফার্স্ট পার্ট ইজ আ ফাংশন অফ টাইম। Vm আর Im যেটা ম্যাক্সিমাম ম্যাগনিটিউড, কারেন্টের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড, এটা তো ফিক্সড, কিন্তু টাইমটা তো এক এক টাইমে এক এক রকম ভ্যালু, সো এটা কিন্তু ভ্যারি করছে। থিটা ভি থিটা আইটাও ফিক্সড। একটা কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্ট যদি আমি জানি, Vm এবং থিটা ভিটা ফিক্সড হয়ে যাচ্ছে, Im এবং থিটা আইটাও ফিক্সড হয়ে যাচ্ছে, কিন্তু ভিটিটা যে ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে বেসড অন কোন টাইমে আমি এটা ইভালুয়েট করছি। ঠিক আছে? সো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারে এই অংশটুকু হচ্ছে গিয়ে টাইমের সাথে সাথে ভ্যারি করছে, কিন্তু সেকেন্ড পার্টটা খেয়াল করে দেখেন। সেকেন্ড পার্টটা যদি আমি বলি, আমি এখানে আলাদা করে লিখছি Vm Im cos থিটা v মাইনাস থিটা i, এরকম সেকেন্ড পার্টটা। এই সেকেন্ড পার্টটার ভেতর কোনো টাইমের কিছু আছে? কি কিছু আছে? না ম্যাম। No, Is ma'am. this function of time? No, this No, is not ma'am. function of time. This will be constant. This will become theta beta fixed, theta iota fixed, Vm Im সবই fixed, so this will give me a constant value. আমি একটা এক্সাম্পল দিয়ে একটা নিউমেরিক এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই। ধরেন একটা কম্পোনেন্ট আছে আমার কাছে, এই কম্পোনেন্টের কাছে ভোল্টেজ পাওয়া যাচ্ছে এরকম টাইপ, VT ইকুয়াল টু 10 cos 4t minus 20 ডিগ্রি। ঠিক আছে? আর কম্পোনেন্টের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আইটি, আইটি ইকুয়াল টু ধরেন 5 cos, অফকোর্স সেম ফ্রিকোয়েন্সিরই হবে, সে কারণে ভোল্টেজ ড্রপটার ফ্রিকোয়েন্সি একই রকম, ধরেন মাইনাস 60 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার, এত ভোল্ট। ঠিক আছে? সো এটাকে যদি আমি করি, এটার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কনজাম্পশন সেটা যদি বের করি, তাহলে আমার কি পাওয়া যাবে? 50/2 অ্যাকর্ডিং টু দ্যাট ফর্মুলা, cos 2 omega t মানে 8t থিটা v প্লাস থিটা i, তার মানে মাইনাস 80 ডিগ্রি
আর অন্য পার্টটা আসবে 50/2 cos থিটা ভি হচ্ছে এখানে -20 ডিগ্রি মাইনাস মাইনাসে +60 ডিগ্রি এরকম পাওয়া যাবে। সো খেয়াল করে দেখেন, দিস ইজ 25 cos 8t - 80 ডিগ্রি, আর পরের পার্টটা হচ্ছে 25 cos 40 ডিগ্রি। সো cos 40 ডিগ্রি কত আপনার ক্যালকুলেটরে ইজিলি বের করে ফেলতে পারেন। সো দিস টার্ম ইজ আ ফিক্সড টার্ম। এই পার্টটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের এই অংশটুকু টাইমের সাথে সাথে ভ্যারি করছে না, জাস্ট এই অংশটুকু টাইমের সাথে সাথে ভ্যারি করছে। এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট, এটাকে নাম দেওয়া হয়েছে, বিভিন্ন নামে ডাকা হয়। আমরা আপাতত এটা যে নামটা বলবো এটাকে বলা হয় এভারেজ পাওয়ার। এভারেজ পাওয়ার অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটাকে যদি আমি ইয়ে করি, দিস ইজ অ্যাকচুয়ালি একটা কোসাইনোসয়েডাল সিগন্যাল, যদি শিফটেড কোসাইনোসয়েডাল সিগন্যাল, একটা শিফট ছাড়াই আমি আপাতত ড্র করছি। একটা কোসাইনোসয়েডাল সিগন্যালের সাথে একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড করে এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা পাওয়া গেছে। সো এরকম দুইটা সিগন্যাল যদি আমি অ্যাড করি, আসলে রেজাল্টটা কি আসে? প্রতিটা ইনস্ট্যান্টে, যেমন এই ইনস্ট্যান্টে ম্যাগনিটিউড যা, এই ইনস্ট্যান্টে ম্যাগনিটিউড যা, এই দুটো অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে আমি রেজাল্টটা পাবো, এই ইনস্ট্যান্টের ম্যাগনিটিউডটা পাবো। সিমিলারলি এই ইনস্ট্যান্টের ম্যাগনিটিউড যত, আর সেম টাইমে এইটার ম্যাগনিটিউড আপনার যা। কার্সরটা দেখা যায় না, তো একটু বুঝতে অসুবিধা হয়। আমারটা কি পিপিটিটাকে দেখতে পাচ্ছেন না? পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছি, কার্সরটা দিয়ে যখন বুঝান তখন তো দেখা যায় কি দিয়ে বুঝালে বুঝলাম না। না। যখন বুঝান ওটা দেখা যায় না। যেন আমার মাউসে পয়েন্টার ম্যাম পয়েন্ট গুলো যখন দেখাচ্ছেন তখন আচ্ছা, এটা এটা দেখতে পাচ্ছেন বড় করে যদি করি? জি ম্যাম। আচ্ছা, এই ইনস্ট্যান্টে ম্যাগনিটিউড যা আর এই ইনস্ট্যান্টে ম্যাগনিটিউড যা, এই দুইটা ম্যাগনিটিউড অ্যাড করে কিন্তু আমি এটা অ্যাডেড সিগন্যালটার ম্যাগনিটিউড পাবো। এরকম করে যদি করি, ব্যাপারটা দাঁড়াবে এই কোসাইনোসয়েডাল সিগন্যালটা যেটা, এটা মনে হচ্ছে যেন এটা উপরে উঠে যাবে, এরকম ব্যাপারটা এখানে ছবি আঁকি। মনে হচ্ছে কোসাইনোসয়েডাল সিগন্যালের প্রতিটা ম্যাগনিটিউড একটু বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে অনেকটা এরকম টাইপ কিছু একটা পাচ্ছি। জাস্ট টু গিভ ইউ কি বলে, একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের, যে এরকম একটা টাইম ভ্যারিং কোসাইনোসয়েডাল সিগন্যালের সাথে একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড করলে মনে হবে কোসাইনোসয়েডাল সিগন্যালটাকে উপরের দিকে শিফট করে নেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে? জি ম্যাম। ওকে। আচ্ছা, এটাকে এভারেজ পাওয়ার নাম দেওয়ার পেছনে কারণটা হচ্ছে কি, এই যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা যেটা পেলাম, সেটা যদি আমি এভারেজ নিই, এভারেজ নেওয়া মানে হচ্ছে কি, আপনি কি কোনো একটা সিগন্যালে এভারেজ কিভাবে নিতে হয় জানেন? ম্যাথস কোর্সে পড়েছেন? বা কোন একটা ফাংশনে এভারেজ কিভাবে নেন? যোগ করে তারপরে ওই যে কটা রাশি সেগুলোতে ভাগ করে দিই ম্যাম। যেমন পিটি আমার এখানে ফাংশন, একটা টাইমের ফাংশন, এটা যদি এভারেজ করি, এটা যেহেতু পিরিয়ডিক সিগন্যাল, সো এটা একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত এটাকে পিটি ইন্টু ডিটি এরিয়াটা নিব, এবং সেই টাইমটা দিয়ে তাকে আবার ডিভাইডও করে দিব, then I will get the average of this instantaneous power, তাই না? এটা শুধু এই ফাংশনের জন্য, যে কোনো ফাংশনেরই, ধরেন আপনার একটা ফাংশন আছে এরকম টাইপ একটা ফাংশন, আপনি এটা এভারেজ নিতে চাচ্ছেন, এটাকে আমি যদি এফটি বলি, এভারেজ নিতে গেলে আপনাকে কি করতে হবে? এফটি, এটা যেহেতু পিরিয়ডিক ফাংশন, তখন 0, 5, 10, তাহলে 0 থেকে এটা 5 সেকেন্ড পর পর রিপিট হচ্ছে, তো 5 সেকেন্ডের ভেতরে এটার এরিয়াটা নিব। এরিয়া নেওয়া মানে একে ইন্টিগ্রেট করা, তাই না? জি ম্যাম। আচ্ছা, তারপর একে সেই পিরিয়ডটা দিয়ে ডিভাইড করব। দিস ইজ হাউ উই পারফর্ম এভারেজ অফ আ ফাংশন। ঠিক আছে? সিমিলারলি আমাদের ক্ষেত্রেও
এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা যাই হোক না কেন এরকম টাইপ, বাট দিস হ্যাজ পিরিয়ডিসিটি এর নেচার। সো একটা পিরিয়ড ধরে, যেমন এইটুকু পর্যন্ত এটা একটা পিরিয়ড, এইটুকু না সরি, এতটুকু পর্যন্ত একটা পিরিয়ড, এখান থেকে শুরু হয়ে আবার এখানে এসে শেষ, আবার সেম প্যাটার্নটাই রিপিট করছে, তাই না? ওকে, সো একটা পিরিয়ড ধরে একে যদি এভারেজ করি তাহলে আমার এভারেজ ভ্যালুটা কত আসবে? সো পিটির একটা পিরিয়ড ধরে আমি জেনারেল ফর্মে বলি টাইম পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি, সো 1/t দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, এটা এরিয়াটা না হচ্ছে পিটি। আবার এক্সপ্রেশনটা আমি কি পেয়েছি দেখেন তো, 0 to t cos 2 omega t plus theta v minus theta I dt। আবার আরেকটা টার্ম হচ্ছে সাথে এরকম cos theta v minus theta I dt। সো খেয়াল করে দেখেন, এই যে আপনারা কি জানেন যে কোনো সাইন বা কোসাইনোসিডাল সিগন্যালের এভারেজ কত হয়? ধরেন এটা আমার সাইনোসিডাল সিগন্যাল, এটা যদি আমি এভারেজ নিই তার মানে কি এইটার এরিয়া প্লাস এইটার এরিয়া কত হবে এভারেজ? 0 হবে। 0 হবে, হ্যাঁ। একটা কোসাইনোসিডাল সিগন্যাল বলেন বা সাইন সিগন্যাল বলেন, একটা পিরিয়ড ধরে এভারেজ নিলে 0 হবে, তাহলে এটার এভারেজটা 0 হয়ে যায়। আর একটা কনস্ট্যান্ট ভ্যালু এটা যদি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এভারেজ নেই কত আসবে? ওই ভ্যালুটাই ম্যাডাম, হ্যাঁ সরি, ওই কনস্ট্যান্ট ভ্যালুটাই এভারেজ। ওই কনস্ট্যান্ট ভ্যালুটাই আসবে। এটাকে অন্যভাবে চিন্তা করতে পারেন, আপনাদের ক্লাসে সবার হাইট হচ্ছে গিয়ে 5 ফিট, 10 জন স্টুডেন্ট আছেন, সবার হাইট হচ্ছে গিয়ে 5 ফিট, তাহলে এভারেজ হাইট কত? 5 ফিট। তাই না? 5ই হবে। তো এটাকে যদি আমি এভারেজ করি আসলে কি এটাই থাকে। সো পি এভারেজ, ও এখানে আমি একটা জিনিস মিস করে গেছি, vm im by 2। So p average equal to vm im by 2 into cos theta v minus theta I. This is known as the average power. Okay, এক্সপ্রেশনটা একটু মনে রাখতে হবে। সো আমার যদি সার্কিটে কোনো একটা কম্পোনেন্ট থাকে, ধরেন এরকম একটা সার্কিট আছে, এখন আমি চাচ্ছি যে সার্কিটে এই কম্পোনেন্টের এভারেজ পাওয়ার কনজাম্পশন বের করেন, পি এভারেজটা কত সেটা বের করেন। পি এভারেজ বের করার জন্য এই কম্পোনেন্টের অ্যাক্রসের ভোল্টেজের ফেজর ফর্মটা যদি আমি জানি, এটার ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটারও ফেজর ফর্মটা যদি আমি জানি, তো ভি ইকুয়াল টু কত, ভিএম অ্যাঙ্গেল থিটা ভি, আই ইকুয়াল টু কত জেনারেল ফর্মে আই এম অ্যাঙ্গেল থিটা আই, তাই না? পি এভারেজ ইকুয়াল টু কত, এই ফেজর ফর্ম জানলেই হয়ে যায়, ভিএম আই এম বাই 2 ইন্টু কস থিটা ভি মাইনাস থিটা আই। দেখেন এই ভিএমটা ইউজ করব, আইএমটা ইউজ করব, মাল্টিপ্লাই করে 2 দিয়ে ডিভাইড করে দিব, আর এদের অ্যাঙ্গেলটাকে কোসাইনের ভেতরে আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিব, থিটা ভি মাইনাস থিটা আই, এদের ফেজ ডিফারেন্সটা ইউজ করব, এদের ভেতর যে ফেজ ডিফারেন্সটা আছে সেটার কোসাইন নিয়ে এই ভিএম আইএম বাই 2 এর সাথে মাল্টিপ্লিকেশন করলে আই উইল গেট দ্য এভারেজ পাওয়ার। ঠিক আছে? জি ম্যাম। ওকে, এটা এভারেজ পাওয়ার কিন্তু সার্কিটের কম্পোনেন্টের অ্যাকচুয়ালি এভারেজ পাওয়ার কনজিউমও করতে পারে, ডেলিভারও করতে পারে। যেমন সোর্সগুলো জেনারেলি আমরা ধরে নিই এভারেজ পাওয়ার ডেলিভার করছে, ঠিক আছে? এবং আমাদের যত বিভিন্ন ডিভাইসে যে রেটিং টেটিং গুলো বলা হয় এগুলোই এভারেজ পাওয়ার কনজাম্পশনের কথা বলা হয়, যেমন এত কিলোওয়াটের একটা মেশিন বা এত মানে বাল্বটা হচ্ছে গিয়ে এত ওয়াটের একটা বাল্ব, তো বাল্বটা আসলে কতটুকু এভারেজ পাওয়ার কনজিউম করে সেটাকে ডিনোট করা হচ্ছে। 80 ওয়াটের বাল্ব বা 100 ওয়াটের বাল্ব
তার মানে কতটুকু এভারেজ পাওয়ার কনজিউম করে সেই অনুযায়ী রেটিং বলা হচ্ছে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, সো এখন কথা হচ্ছে পাওয়ার, আপনারা ডিসিতে একরকম ভাবে পড়েছেন, পাওয়ার কনজিউম কম্পোনেন্টটা পাওয়ার কনজিউম করছে নাকি ডেলিভার করছে সেটা আমরা কিভাবে বুঝবো? ওকে, সো ডিসিতে কিভাবে বুঝেছেন? একটা কম্পোনেন্ট ধরেন আমি এরকম করে কম্পোনেন্টটা অ্যাক্রসে ভোল্টেজ আঁকলাম আর কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা এরকম ধরলাম। হোয়াট অ্যাম আই অ্যাজিউমিং? এই কম্পোনেন্টটা কি পাওয়ার কনজিউম করছে নাকি ডেলিভার করছে? আমি যে সাইনটা দিয়েছি সেই সাইন অনুযায়ী আমি কি ভাবছি, কম্পোনেন্টটা কি পাওয়ার কনজিউম করছে নাকি ডেলিভার করছে? ডেলিভার করছে। ডেলিভার Consume. করছে, কনজিউম কনজিউম করছে। কনজিউম আচ্ছা, কনজিউম। আচ্ছা, আমি কয়েকটা সিম্বল আঁকি এখানে, এটার মতোই আঁকলাম একটা কারেন্ট, ধরে নিচ্ছি এইভাবে যাচ্ছে। এই কম্পোনেন্টের ক্ষেত্রে ধরে নিচ্ছি যাচ্ছে, আরেকটা কম্পোনেন্ট আর কি, আরেকটা কম্পোনেন্ট আর কি, আচ্ছা এটা Z1 নাম দিই, Z2, Z3। আচ্ছা জেড নাম দেওয়াটা ঠিক হচ্ছে না, ধরে নি ওকে, কম্পোনেন্ট নাম্বার 1, কম্পোনেন্ট নাম্বার 2, কম্পোনেন্ট নাম্বার 3, কম্পোনেন্ট নাম্বার 4। আচ্ছা, এখন আমাকে বলেন প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী যদি কম্পোনেন্টের অ্যাক্রসে এইভাবে কারেন্ট ঢুকে আর এই কারণে এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি এরকম হয় তাহলে এটা কি হয়? পাওয়ার কনজিউম করে নাকি ডেলিভার করে? কনজিউম করে। কনজিউম করে। মানে কারেন্টটা যদি প্লাস সাইন দিয়ে ঢোকে তাহলে দিস ইজ কনজিউমিং, আমরা ধরে নিচ্ছি দিস ইজ কনজিউমিং। এভাবে ধরে নিয়ে তারপর আমরা পাওয়ার ক্যালকুলেট করি, যদি দেখা যায় পাওয়ারটা পজিটিভ আসে তার মানে আমরা যেটা ধরে নিয়েছি দ্যাট ওয়ান ইজ কারেক্ট, দ্যাট মিনস দিস কম্পোনেন্ট ইজ কনজিউমিং পাওয়ার। কিন্তু ক্যালকুলেট করে যদি দেখি পাওয়ার নেগেটিভ হচ্ছে তখন আমরা বলছি যে না, আমরা যেটা ধরে নিয়েছি আসলে সেটা ঠিক না, পাওয়ারটা ডেলিভার করছে, এই কম্পোনেন্টটা পাওয়ার ডেলিভার করছে। আচ্ছা, তো এই একই রকম যদি C1 এর ক্ষেত্রে বলেন তো, is this component consuming power or delivering power? মানে আমরা অ্যাজিউম করছি কি? Delivering. delivering। C2 টা, কনজিউম Consume. C4, C4 টা, Delivering. কনজিউম কনজিউম ডেলিভারি Delivering. ডেলিভারি আর C4 আর C3 তো সেম দিয়ে দিয়েছি, জি ম্যাম C4 টা এভাবে দিয়ে দিই। আচ্ছা, আবার C1 টা ডেলিভারিং, রাইট? হ্যাঁ জি ম্যাম C2 টা কনজিউম কনজিউমিং, C3 টা, ডেলিভারি Delivering. ডেলিভারি C4 টা। Consuming. কনজিউম সবাই ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম এসি তো আমরা একই রকম কাজ করব, আমরা ধরে নিব ভোল্টেজের পোলারিটি একরকম এবং এখান থেকে কারেন্ট কি ফ্লো হচ্ছে সেভাবে ধরে নিব, সেভাবে ধরে নিয়ে যদি পাওয়ার ক্যালকুলেট করে দেখি পজিটিভ তাহলে বুঝবো দিস কম্পোনেন্ট ইজ কনজিউমিং পাওয়ার, আর যদি দেখি পাওয়ার ক্যালকুলেট করে নেগেটিভ পাচ্ছি দ্যাট মিনস দিস কম্পোনেন্ট ইজ ডেলিভারিং পাওয়ার। ঠিক আছে? জি ম্যাম ওকে, তাহলে আমরা একটা প্রবলেম আপনাদের সাথে একটু শেয়ার করি, বই থেকেই দেখছি। বইয়ের প্র্যাকটিস প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম 11.4, এটা এরকম, এই এরকম হচ্ছে।
এরকম একটা সার্কিট আছে। তো আমরা এতদিন পর্যন্ত যা নলেজ আছে সেই নলেজ অ্যাপ্লাই করে সার্কিটের যে কোনো কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ বা কারেন্ট কতটুকু হচ্ছে সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস একটু প্রবলেমটা সলভ করার আগে একটা জিনিস একটু আপনাদের কাছে জানতে চাই, দেখি কে কে কার কার মনে আছে। একটা রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ এবং রেজিস্টারের ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে তাদের ভিতর ফেজ ডিফারেন্স কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। 0 ডিগ্রি, তাই না? আচ্ছা, এভারেজ পাওয়ার কনজাম্পশনের ফর্মুলাটা একটু সবাই খেয়াল করেন। Vm Im by 2 into cos theta v minus theta I, তাই না? এভারেজ পাওয়ার কনজাম্পশনের ফর্মুলা। তাহলে যদি কম্পোনেন্টটা পিওরলি রেজিস্টিভ হয় তাহলে পি এভারেজ যদি ক্যালকুলেট করি তার জন্য রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড, কারেন্টের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড ডিভাইড বাই 2 ইনটু cos থিটা v মাইনাস থিটা I কত ডিগ্রি হবে যেন বললেন? 0 ডিগ্রি। 0 ডিগ্রি, সবার মনে আছে। গুড। cos 0 ডিগ্রি মানে কত? 1 1। তাহলে কম্পোনেন্টে পিওরলি রেজিস্টিভ হলে এভারেজ পাওয়ারটা আমি চাইলে এই এক্সপ্রেশন থেকেও বের করতে পারি, এটাও ইউজ করতে পারি। দিস ইজ দ্য মেইন ফর্মুলা। এটা যে কোনো কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কম্পোনেন্ট যে টাইপেরই হোক না কেন। কিন্তু কম্পোনেন্টে পিওরলি রেজিস্টিভ হলে এটা ইউজ করা যায়, তাই না? জি ম্যাম। ওকে, আচ্ছা। আবার কোনো একটা কম্পোনেন্টের কাছে ভোল্টেজ এবং কারেন্টের ফেজর ফর্ম যদি জানি এবং ইম্পিডেন্স এবং তার সাথে ভোল্টেজ কারেন্টের যে রিলেশনশিপটা অ্যাকর্ডিং টু ওহমস ল, এটা না? জি ম্যাম। ঠিক আছে। সো এখান থেকে আমি বলতে পারি জেড ইকুয়াল টু ভি বাই আই, এটাও তো বলা যায় না? অলরেডি জেড এর ডেফিনেশনই আমরা পেয়েছি। তো রেজিস্টারের ক্ষেত্রে জেড ইকুয়াল টু কি? আর ইম্পিডেন্সটা জি ম্যাম। ইকুয়াল টু ভি হচ্ছে কি আমার ভিএম অ্যাঙ্গেল থিটা ভি, আর আই হচ্ছে কি আই এম অ্যাঙ্গেল থিটা আই। কিন্তু থিটা ভি মাইনাস থিটা আই যেহেতু 0 ডিগ্রি, আমি এটাকে বলতে পারি ভিএম ইকুয়াল টু আই এম ইন্টু আর। পারি? জি ম্যাম। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা এখানে বসাতে পারি না? তাহলে এভারেজ পাওয়ার কনজাম্পশন অফ আ পিওরলি রেজিস্টিভ এলিমেন্টের এক্সপ্রেশনটা চলে আসে। চাইলে আমি এখান থেকেই বের করতে পারি, কোনো সমস্যা নেই। আমি বললাম যে আরেকটা ফর্ম আছে, তো ভিএম এর জায়গায় যদি আই এম ইন্টু আর বসাই চলে আসে না হাফ আই এম স্কোয়ার ইন্টু আর। জি ম্যাম। ঠিক আছে। সো আপনারা চাইলে কখনো কখনো এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারেন। ভিএম না ভোল্টেজ না বের করে শুধু রেজিস্টারের ভেতর দিয়ে কারেন্ট কি যাচ্ছে সেটা ম্যাক্সিমাম ম্যাগনিটিউড যদি জানেন আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি জানেন, তাহলে এই এক্সপ্রেশনটা ইউজ করেই রেজিস্টারের এভারেজ পাওয়ার কনজাম্পশনটা কিন্তু বের করে ফেলা যায়। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখন আমি আরেকটা জিনিস বলি, কম্পোনেন্টটা যদি পিওরলি ইন্ডাকটিভ হয়, এভারেজ পাওয়ার এদের অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্টের ফেজ ডিফারেন্স কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে পি এই মেইন এক্সপ্রেশনটার ভেতর cos 90 ডিগ্রি চলে আসবে না? জি ম্যাম। cos 90 ডিগ্রি কত হয়? 0 0। তাহলে পিওরলি ইন্ডাকটিভ কম্পোনেন্টের এভারেজ পাওয়ার কনজাম্পশন হচ্ছে 0। আচ্ছা, কম্পোনেন্টটা যদি পিওরলি ক্যাপাসিটিভ হয় -90 ডিগ্রি হবে, তখন 0 হবে। তখনও 0 হবে। তাহলে কোনো কম্পোনেন্ট যদি পিওরলি ইন্ডাকটিভ হয় বা পিওরলি ক্যাপাসিটিভ হয় তাহলে তার এভারেজ পাওয়ার কনজাম্পশন হচ্ছে 0। এমনকি
একটা কম্পোনেন্টটা যদি ইন্ডাকটিভ টাইপ কম্পোনেন্ট হয়, let's say this one is inductive type component, তার মানে এর মধ্যে একটা রেজিস্টিভ পার্ট আছে, একটা রিঅ্যাকট্যান্স পার্ট আছে, কিন্তু এই কম্পোনেন্টের এভারেজ পাওয়ার কনজাম্পশনটা হবে ডিউ টু দিস রেজিস্টিভ পার্ট। ইন্ডাকটিভ পার্ট কোনো এভারেজ পাওয়ার কনজিউম করে না। সবাইকে ক্লিয়ার? ম্যাম আবার একটু বলবেন, কি বললেন? কম্পোনেন্টের যে এভারেজ পাওয়ার কনজাম্পশনটা, দিস ইজ সোললি ডিউ টু দ্য রেজিস্টিভ পার্ট অফ দ্যাট কম্পোনেন্ট। কম্পোনেন্টের ইন্ডাকটিভ পার্টের কোনো এভারেজ পাওয়ার কনজাম্পশন নাই, মানে জিরো এভারেজ পাওয়ার কনজাম্পশন। বা ক্যাপাসিটিভ পার্টও যদি থাকে, দ্যাট এখান থেকে তো আমরা ক্লিয়ার হয়েছে এভারেজ পাওয়ার কনজাম্পশন ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে যে শুধু এভারেজ পাওয়ারটা রেজিস্টিভের জন্য আসে। ওকে? জি ম্যাম। আচ্ছা, এখন আমি এই প্রবলেমটার দিকে তাকাই, প্র্যাকটিস প্রবলেমটা। এখানে কয়টা কম্পোনেন্ট আছে বলতে পারবেন? তিনটা প্যাসিভ কম্পোনেন্ট আছে আর দুইটা আছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, অ্যাক্টিভ কম্পোনেন্ট। তাই না? আচ্ছা, একটা কোয়েশ্চেন করি, অ্যাক্টিভ কম্পোনেন্ট গুলো কি সবসময় পাওয়ার ডেলিভার করে? নো ম্যাম। নট নেসেসারিলি। কখনো কখনো অ্যাক্টিভ কম্পোনেন্টও পাওয়ার কনজিউম করে। যেমন ধরেন আপনার মোবাইলটা যখন ইউজ করেন, মোবাইলের ভেতর যে ব্যাটারিটা, সেটা আপনাকে মোবাইলের সার্কিটরিতে পাওয়ার দিচ্ছে, দ্যাট ওইটা তখন অ্যাক্টিভলি পাওয়ার ডেলিভার করছে। কিন্তু মোবাইলটা যখন চার্জ করছেন, তখন সে কিন্তু ব্যাটারিটা কিন্তু পাওয়ার নিচ্ছে, কনজিউম করছে, তাই না? ম্যাডাম অ্যাক্টিভ প্যাসিভ বুঝলাম না ম্যাডাম জিনিসটা। অ্যাক্টিভ কম্পোনেন্ট গুলো হচ্ছে যেটা নিজে থেকে পাওয়ার করতে পারে, জেনারেট করতে পারে, ঠিক আছে, ডেলিভার করে অ্যাকচুয়ালি। সো ওকে মোবাইলে যে ব্যাটারিটা আছে, সেই ব্যাটারিটা কখনো কখনো পাওয়ার কনজিউম করছে, পাওয়ার ডেলিভার করছে কখনো কখনো। অ্যাকচুয়ালি যখন আমরা মোবাইলটা ইউজ করি জেনারেল ওয়েতে, তখন সে পাওয়ারটা দিচ্ছে, মোবাইলের যে সার্কিটরি আছে ভেতরে সেখানে পাওয়ার সাপ্লাই দিচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে তো এটা ড্রেন আউট হয়ে যায়, তারপর আমাকে চার্জ করতে দিতে হয়। যখন চার্জ করতে দিই, তখন সে কিন্তু লোডের মতো কাজ করছে, সে পাওয়ার নিচ্ছে, কনজিউম করছে, তাই না? অ্যাক্টিভ কম্পোনেন্ট হওয়ার পরও, ব্যাটারিগুলোকে আমরা জেনারেলি অ্যাক্টিভ কম্পোনেন্ট বলি, কম্পোনেন্ট হওয়ার পরও ইট ইজ কনজিউমিং পাওয়ার। ওকে? জি ম্যাম। আচ্ছা, এখন এই যে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটে আমার প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে কি তিনটা। এর মধ্যে কোনটার এভারেজ পাওয়ার কনজাম্পশন পাওয়া যাবে? রেজিস্টরের, রাইট? জি ম্যাম। ক্যাপাসিটরের এভারেজ পাওয়ার কনজাম্পশন কত হবে? 0 হবে। 0। ইন্ডাক্টরের এভারেজ পাওয়ার কনজাম্পশন হবে 0, ঠিক আছে? ওকে, 1-1-এ আপনি কি পড়েছেন সার্কিটে টোটাল যে পরিমাণ পাওয়ার সাপ্লাই করা হয়, সেই পরিমাণ পাওয়ারই কনজাম্পশন হয় সার্কিটের কম্পোনেন্ট দিয়ে। জি ম্যাম। পাওয়ার কনজারভেশন রুল মনে আছে? তো তার মানে এটা যেহেতু কোনো এভারেজ পাওয়ার, এই ক্ষেত্রেও একই রকম খাটবে রুলটা। এটা যেহেতু কোনো এভারেজ পাওয়ার কনজিউম করছে না, এটা যেহেতু এভারেজ পাওয়ার কনজিউম করছে না, আবার এখানে দুটো সোর্স আছে। সো একটা হতে পারে একটা সোর্স পাওয়ার সাপ্লাই দিচ্ছে, এই সোর্স আর এই রেজিস্টারটা পাওয়ার কনজিউম করছে, অথবা আরেকটা হতে পারে দুইটা সোর্সই সাপ্লাই দিচ্ছে আর রেজিস্টারটা কনজিউম করছে। রেজিস্টার সবসময় কনজিউমই করবে, কখনো ডেলিভার করার অ্যাবিলিটি নেই, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড প্যাসিভ কম্পোনেন্ট, ঠিক আছে? এখন এটা বের করার জন্য কি করব? প্রথমে সার্কিট অ্যানালাইসিস করে আমার আগে কি করতে হবে? রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ তো আমি জানি না, রেজিস্টারের পাওয়ার কনজাম্পশন বের করতে চাই। বের করতে গেলে
হ্যাঁ, বুঝতে পারছি না। তাহলে কি বের করতে হবে? বের করতে বলছি যে সার্কিটের যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো এভারেজ পাওয়ার কনজাম্পশন বের করতে হবে। পারা যাবে? সার্কিটের প্রতিটা কম্পোনেন্টের এভারেজ পাওয়ার কনজাম্পশন বের করা যাবে? এখানে তো শুধু রেজিস্টারটাই বের করতে হবে, বাকিগুলো তো জিরো হয়ে যাচ্ছে। বাকি দুইটার জিরো, কিন্তু সোর্স গুলো এভারেজ পাওয়ার কনজাম্পশন বা ডেলিভার বের করতে হবে না? জি ম্যাম। তো কি করা যায় বলেন, কিভাবে করা যায়? ম্যাম সোর্স গুলোটা বুঝবো কেমনে? এক কাজ করি, আমি ধরে নিই সাপ্লাই থেকে এই কারেন্টটা বের হয়ে আসছে। ওকে, দাঁড়ান আমি একটু নতুন করে আঁকি, বেশি ইয়া হয়ে গেছে, ছবিটা আবার আঁকি। ঠিক আছে, আমার রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ, রেজিস্টার পাওয়ার কনজাম্পশন জানতে গেলে রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজটা জানতে হবে, এখান দিয়ে কি কারেন্ট যাচ্ছে সেটা জানতে হবে, রেজিস্টারের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা বের করতে হবে, তাই না? তাহলেই তো পি এম জি ম্যাম। ইকুয়াল টু বিএম আইএম বাই 2 ইন্টু কস থিটা বি মাইনাস থিটা আই, এই ফর্মুলা অ্যাপ্লাই করে রেজিস্টারের পাওয়ার কনজাম্পশন পেয়ে যাব। সিমিলারলি সোর্সগুলোর পাওয়ার, আচ্ছা বলেন তো, আমি যদি ধরে নিই কারেন্টে এভাবে যাচ্ছে, তাহলে এই সোর্সটাকে আমি কি ধরছি? সাপ্লাই সোর্সটা কি পাওয়ার ডেলিভার করছে নাকি পাওয়ার কনজাম্পশন করছে? ডেলিভার করছে ম্যাম। ডেলিভার ডেলিভার করছে। করছে। তো সেই অবস্থায় সোর্সের পাওয়ার ডেলিভার, এভারেজ পাওয়ার ডেলিভারের ফর্মুলাটা হচ্ছে কি আগের মতোই, সোর্সের তো অ্যাক্রসে ভোল্টেজটা আমি জানি, তাই না? এবং সোর্স থেকে কি কারেন্টটা বের হয়ে আসছে এটা যদি আমি বের করতে পারি, তাহলে আগের মতোই পি পি এভারেজ ইকুয়াল টু ভিএম আই এম বাই 2 ইন্টু কস থিটা বি মাইনাস থিটা আই, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে সোর্সেরও এভারেজ পাওয়ার ডেলিভারটা বের করে ফেলতে পারবো, যেহেতু আমি এরকম ভাবে সিম্বল চিন্তা করছি। বোঝা যাচ্ছে? এই সোর্সের জন্য আমি কারেন্টটা কিভাবে চিন্তা করতে চাই বলেন তো? এখান থেকে বের হয়ে আসছে চিন্তা করব নাকি ঢুকছে চিন্তা করব? যদি পাওয়ার ক্যালকুলেট করতে চাই, বের যেকোনো হয়ে একটা আসছে। ধরে নিয়ে আমি কাজ করতে পারি, বের হয়ে আসছে এটা চিন্তা করতে পারি, অথবা ঢুকছে এইভাবে চিন্তা করতে পারি। আপাতত আমি একটা কাজ করি, আমি ধরে নিই এটা কনজিউম করছে, এরকম ভাবে আরো দিই তাহলে। ঠিক আছে, তো আমার কাজটা হচ্ছে কি, এই কারেন্টটা যদি বের করে ফেলতে পারি আর এই কারেন্টটা যদি বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু রেজিস্টারের পাওয়ার কনজাম্পশন পাওয়া যাবে, এই 4 ∠0° ভোল্টেজ সোর্সে পাওয়ার ডেলিভার কত হচ্ছে সেটা পাওয়া যাবে। আবার এই কারেন্টটা যদি বের করতে পারি তাহলে 20 ∠90° ভোল্টেজ সোর্সের পাওয়ার কনজাম্পশনটা কত হচ্ছে সেটা পাওয়া যাবে। তো এটা বের করার জন্য আমি একটা কাজ করি, এই নোডে নোডাল অ্যানালাইসিস করি, এটাকে বলি ভি ভোল্ট। করা যাবে? যদি অ্যাপ্লাই করি এই কারেন্টটা কি হবে, এটাকে যদি বলি I1 কারেন্ট, I1 কারেন্ট হচ্ছে 40 ∠0° মাইনাস ভি ডিভাইডেড বাই 8, তাই না? জি ম্যাম। I1 equal to 40 ∠0° minus V divided by 8 এত অ্যাম্পিয়ার। আর এই কারেন্টটাকে আমি যদি বলি I2 কারেন্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ I2 কারেন্ট? সেটাও কিন্তু V, বলতে পারবেন? V minus 20 ∠90° divided by J4। J4
মাইনাস J4 তাই না? জি ম্যাম। I2 হচ্ছে এটা, তাহলে আমার I1 আর I2 বের করাটাই তো টার্গেট। I1 বের করতে চাইলে এই সাপ্লাইয়ের এভারেজ পাওয়ার ডেলিভারটা বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে I1 এর যে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড টাইমস এই সাপ্লাইয়ের ভোল্টেজের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড ডিভাইড বাই 2 ইন্টু কস থিটা ভি হচ্ছে এটা মাইনাস I1 এর যে থিটাটা পাবো সেটা করলে আমি পেয়ে যাব। আইডিয়াটা বোঝা যাচ্ছে কিভাবে আগাবো? ম্যাম আবার একটু বলবেন? আচ্ছা, আমি আগে ভিটা ক্যালকুলেট করে নিই, ভিটা বের করে নিই, তারপরে বাকি কথা বলবো। ভিটা বের করে নিই। ভিটা হচ্ছে এই নোডের ভোল্টেজ, রাইট? এই যে এই নোডটার ভোল্টেজ। এখন এখানে যদি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, বলেন কি হবে? ভি মাইনাস 40 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই 8 প্লাস ভি মাইনাস 20 অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি divided by J4 plus V by minus J2 equal to 0. ঠিক আছে? জি ম্যাম। এখান থেকে আমি কি ভিটা পেয়ে যাব না? কত আসে? 1/8 plus 1/J4 minus 1/J2 equal to পাওয়া যাচ্ছে 5 angle 0 degree. সাথে আরেকটা জিনিসও আসে, প্লাস আরেকটা আসে 5 angle 0, সরি 5 angle 0 degree, again একই জিনিসই পাচ্ছি। তো এখান থেকে ভিটা কত হচ্ছে একটু বের করে দিতে পারবেন আমাকে কেউ? 10 angle 0 degree divided by ম্যাম 5 অ্যাঙ্গেল 0 ডিগ্রিটা কিভাবে আসছে? 40 angle 0 degree divided by 8 ডান পাশে নিয়ে যান, 5 angle 0 degree আসে। আর জি ম্যাম। আরেকটা হচ্ছে 20 angle 90 degree divided by J4, এটাকে ডান পাশে নিয়ে গেলে আরেকটা 5 angle। ওকে ম্যাম। ম্যাম এটার ভ্যালুটা আসে 30 0.27 অ্যাঙ্গেল 63.43। বাকিটারও কি তাই আসছে? আমি একবারে ভ্যালুটা লিখি, 0.27 অ্যাঙ্গেল 63.43 এত ম্যাম ভোল্ট। এটা হচ্ছে ওই বাম পাশের ভ্যালুটা ও আচ্ছা, তাহলে এটা উপরে 10 angle নিচে 0 হবে। degree, রাইট? জি ম্যাম। ম্যাম 35.77 অ্যাঙ্গেল মাইনাস 63.43 63.43 এত ভোল্ট, রাইট? ম্যাম মাইনাস হবে মাইনাস 63.43 ও আচ্ছা, হ্যাঁ নেগেটিভটা ভুলে গেছি, -63.4। হ্যাঁ ঠিক আছে, তাহলে এত ভোল্ট যদি পেয়ে যায় তাহলে I1 টা ক্যালকুলেট করা যাবে? জি ম্যাম। 40 angle 0 degree minus 35.77 angle minus 63.43 divided by 8 কত পাওয়া যায়? ম্যাম 4.99 অ্যাঙ্গেল 53.12। Almost 5, right? 5 জি angle ম্যাম। কত? 53.12। 53.12। ওকে, এত অ্যাম্পিয়ার I1 পেয়ে গেছি। সিমিলারলি I2 কিন্তু পাওয়া যাবে, তাই না? জি ম্যাম। কত পাওয়া যাচ্ছে দেখেন তো, একবারে বের করে ফেলি।
13.6 আসে? ম্যাম 13.6 অ্যাঙ্গেল মাইনাস 162.89। 89 মানে 9 না? Yes, আচ্ছা, ঠিক আছে, ওকে। I1 I2 পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমি এই সাপ্লাই ভোল্টেজটা আমি ধরে নিয়েছি, প্লাস থেকে বের হয়ে যাচ্ছে কারেন্ট, সো লিখতে পারি পাওয়ার ডেলিভার। সাপ্লাই ভোল্টেজের জন্য পাওয়ার ডেলিভার কত হচ্ছে? হাফ, এখানে ভিএম কত সাপ্লাই ভোল্টেজটার? সাপ্লাই ভোল্টেজের অ্যাক্রসের ভোল্টেজ যেটা, তার ম্যাক্সিমাম ম্যাগনিটিউড কত? ফেজর ফর্ম থেকে পাওয়া যায় না? 40 ইয়েস 40 এখানে লিখি, এরকম হচ্ছে হাফ ইন্টু 40 ইন্টু আইএম কত? এখান দিয়ে যে কারেন্টে 20 যাচ্ছে, কারেন্টে যাচ্ছে যেটা I1 কারেন্ট, তার ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হচ্ছে 5, তাহলে 5 ইন্টু কস থিটা ভি কত? 0 ডিগ্রি মাইনাস থিটা আই কত? 53.12 ডিগ্রি, 53.12 ডিগ্রি। এত ওয়াট, তাহলে কত পাওয়া যাচ্ছে? সিক্সটি ওয়াটের মতো, রাইট? ইয়েস ম্যাম। জি ম্যাম 60 ওয়াট, ওকে। আচ্ছা, সিমিলারলি সেকেন্ড সোর্সটার আমরা কি ধরছি, পাওয়ার ডেলিভার করছে নাকি কনজিউম করছে? কনজিউম করছে। কনজিউম করছে, তো সেকেন্ড সোর্সের জন্য পাওয়ার কনজাম্পশন কতটুকু হচ্ছে সেটা বের করি। কনজাম্পশন বাই, ম্যাম এফ দিয়ে কি বোঝায় কোনটা এফ? উপরে? ও এটা এফ না, এটা এলোমেলো চলে আসছে, ঠিক আছে। এত ডিগ্রি ভোল্ট সোর্স যদি করি পাওয়ার কনজাম্পশন, তাহলে কি হবে? পিএভি ইকুয়াল টু হাফ ভিএম কত এখানে? 20 অ্যাঙ্গেল 90 ডিগ্রি ভোল্টেজ সোর্সের জন্য ভিএমটা কত? 20 ম্যাম 20। 20 20, গুড। আইএম কত? ম্যাম 13.6। 36 ইয়েস 13.6 ইন্টু কস থিটা ভি কত? ম্যাম 90 ডিগ্রি 90 ডিগ্রি। ইয়েস 90 ডিগ্রি, আর থিটা আই হচ্ছে গিয়ে 162.9 ডিগ্রি, সো প্লাস হয়ে যাচ্ছে 162.9 ডিগ্রি। কত পাওয়া যাচ্ছে একটু পে করবেন? -40, জি ম্যাম। এত ওয়াট পাওয়া যাচ্ছে, মাইনাস এসেছে, তার মানে কি? ডেলিভারি আমরা ক্যালকুলেট করছিলাম পাওয়ার কনজাম্পশন ধরে, কিন্তু আসলে সোর্সটা পাওয়ার ডেলিভার করছে। আচ্ছা, প্রথম সোর্সটাও পাওয়ার ডেলিভার করছে, কত পাওয়ার ডেলিভার করছে? 60 ওয়াট। সেকেন্ড সোর্সটাও ডেলিভার করছে কতটুকু? 40 ওয়াট। তবে দুইটা সোর্স মিলে টোটাল ডেলিভার করছে কত ওয়াট? 100 ওয়াট, 60 আর 40 মিলে, ওকে। আর এখানে প্যাসিভ কম্পোনেন্টস গুলোর ভেতর ইন্ডাক্টরের, প্রথম সোর্সে তো পজিটিভ ভ্যালু এসছে, কনজিউম করছেন কোনটা? প্রথমটা তো ডেলিভার ধরে সিম্বলটা আমাদের সাইন কনভেনশন অনুযায়ী সিম্বলটা যেটা ধরেছি সেই অনুযায়ী ধরেই পজিটিভ ভ্যালু এসেছে, দ্যাট মিনস আওয়ার অ্যাজাম্পশন ইজ কারেক্ট। আমরা ধরে নিয়েছি দিস সোর্স ইজ ডেলিভারিং পাওয়ার, তো সেটা ধরে যখন পজিটিভ পেয়েছি দ্যাট মিনস অ্যাকচুয়ালি দ্য সোর্স ইজ ডেলিভারিং পাওয়ার। সেকেন্ড সোর্সে আমরা যে দেখেন কারেন্টের ডিরেকশন কিভাবে যেভাবে ধরেছি সেই অনুযায়ী আমরা অ্যাজুম করছি দিস সোর্স
ইজ কনজিউমিং পাওয়ার। সো সেই পাওয়ার কনজাম্পশনটা যখন ক্যালকুলেট করলাম দেখলাম যে নেগেটিভ পাওয়ার আসছে, তার মানে আমাদের অ্যাজাম্পশন রং। দ্যাট মিনস সেকেন্ড সোর্স ইজ নট কনজিউমিং পাওয়ার, second source is delivering power. The value of delivered power is 40 watt. বোঝা যাচ্ছে? জি ম্যাম। ম্যাম ডেলিভার হলে কি পজিটিভ হবে? নেগেটিভ হবে। ওকে, এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি একটা কনভেনশন অনুযায়ী সাইন ধরে নেবেন, ধরে নিয়ে তারপর সেটাকে ডেলিভার বোঝাচ্ছে আপনার সাইনটা নাকি কনজাম্পশন বোঝাচ্ছে, সেটা ধরে নিয়ে ক্যালকুলেট করলে যদি পজিটিভ পান তার মানে আপনার অ্যাজাম্পশন ঠিক আছে, আর যদি নেগেটিভ পান তাহলে আপনার অ্যাজাম্পশন ভুল। যেমন কে যেন বলছিল I2টা আমি এরকম ভাবে না দিয়ে আমি অপোজিট ডিরেকশনে দিব, শুরুতে আমি নেইনি ইচ্ছা করি, I2টা বলেছিল আমি ধরে নিচ্ছি এই সোর্সটাও ডেলিভার করছে, সে যদি এইভাবে ধরে নিয়ে I2 ক্যালকুলেট করতো তাহলে I2-র এক্সপ্রেশনটা এরকম হতো না, কিন্তু I2-র এক্সপ্রেশনটা হতো 20 অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস ভি ডিভাইডেড বাই J4। সেইভাবে যে I2টা পেত সেই I2 ইউজ করে যদি পাওয়ার ডেলিভার ফর্মুলা বের করতো তখন পজিটিভই আসতো। আমি কি ক্লিয়ার মানে ক্লিয়ার হয়েছে আপনাদের? আচ্ছা, সো দুইটা সাপ্লাই তাহলে পাওয়ার ডেলিভার করছে আমরা ক্যালকুলেশন করে বুঝলাম। তো টোটাল ডেলিভার পাওয়ার দুইটা সাপ্লাইয়ে কত? 100 একটা 60 100 ওয়াট। একটা 60 ওয়াট আর একটা 40 ওয়াট, সো 100 ওয়াট। তো এখানে খেয়াল করে দেখেন এই রেজিস্টারটা ছাড়া বাকি প্যাসিভ কম্পোনেন্টস এর কোনোটাই এভারেজ পাওয়ার কনজাম্পশন করে না, জিরো। তাহলে এই রেজিস্টারের পাওয়ার কনজাম্পশন অ্যাকর্ডিং টু পাওয়ার কনজারভেশন রুল রেজিস্টারটাই 100 ওয়াট পাওয়ার কনজিউম করবে। আমি চাইলে এটা প্রুফ করে ক্যালকুলেট করে দেখাতে পারি বা পাওয়ার কনজারভেশন রুল অনুযায়ী বলতে পারি রেজিস্টার ছাড়া আর কেউ তো এই 100 ওয়াট ডেলিভার করছে, কিন্তু আর কারোরই তো এই 100 ওয়াট কনজিউম করার অ্যাবিলিটি নেই। বোঝা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আপনারা চাইলে রেজিস্টারের ভেতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে? I1 কারেন্ট যাচ্ছে না? জি। সো রেজিস্টার পাওয়ার কনজাম্পশনের ফর্মুলা একটু মডিফিকেশন করে মনে আছে, হাফ IM² ইন্টু R বলেছি। জি ম্যাম। এখানে IM-টা কত? 5 5, তাহলে হাফ ইন্টু 5² ইন্টু R কত? 8 করে দেখেন 100 পাবেন। জি ম্যাম। ঠিক আছে? সো সার্কিটে কোনো একটা কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ বা কারেন্ট এগুলো যদি আমি বের করে ফেলতে পারি তাহলে তার এভারেজ পাওয়ার কনজাম্পশন কত হবে সেটা বের করার কোনো ব্যাপারই না, তাই না? জি ম্যাম। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই।